ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে আছি আমি বাবুল। আজকে তোমাদের যে ঘটনা শোনাবো সেই ঘটনার নাম হলো মাথাহীন লাশ। আর তোমরা যদি কোনো ঘটনা বা গল্প লিখে পাঠাতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করে তোমরা গল্প বা কোনো ঘটনা পাঠাতে পারো। আজকের গল্পর নাম মাথাহীন লাশ। রাত হলে যেন শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। এক টানা সেই ডাকে নিঝুম হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ। কেউ নেই আজ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালনির শাখা নদী শুলিনার তীরে। ব্যাপার কিছুই নাই, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টাও করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না। কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝে কোনো লোক গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর পাত্তা নাই। সৎমা সুলেখার কোনো খোঁজ করেনি। এখনো সুলেখার মায়ের কোনো দেখা নেই। শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলেছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল, যা দূরে গিয়ে মরগা যা। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3 জন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগলো। কেউ এই লাশ দাফন করতে চায়, আবার কেউ ফেলে দিতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করছে ভয়ে। কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না, সেই বেওয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এর পরপরই ওঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ। সাথে সাথেই 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রেখে দেয়। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ
আর তার আত্মীয় স্বজনরা। গ্রামের মাতব্বরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাফন করতে চাইল। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। ওই গ্রামের মসজিদের ময়লানার সাথে তর্ক লেগে যায় করিম মওলার আর তার ছেলে রহমান মওলার। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সে লাশ 2-3 জন মিলে কোনো রকম জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল। সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়। পরের দিন এক সালিশে দিন 7 সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক দানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল। আর এ রেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। যে 3 জন লাশ দাফন ও জানাজা করতে চায়নি তাদের রায়ে সবুজ মিয়াকে একঘরে করে রাখে সবাই। আসলে ওই 3 জন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায় না। তাদের মাঝে রহমান মওলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায় না। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায়। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিতে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে, সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মওলার ছিন্ন ছিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এর মাঝে রহমান মওলা ক্ষেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতে সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সাঙ্গ পাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছে মতো মারতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মওলার সামনে কেউ তর্ক করেনি মার খাবার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে। সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়ার খাওয়া শেষ হলেই মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মওলার লোকজন। এর 3 দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মওলার মাথা কাটা লাশ। মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছেন, কিন্তু এই রহমান মওলার লাশের পায়ের দিকটা ছিল না।
পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। আবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোক পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মওলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলা ও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করে রাখা হয় সেই স্কুল ঘরে। এর 7 দিন পরেই পরপর 2 জন লোকের লাশ পাওয়া যায়, মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পরে অমাবস্যা রাতে রহিম মওলা শুয়ে আছে ওর ঘরের খাটে। এই কয়দিনের মাঝে সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে। মোটর সাইকেল নিয়ে এলাকার চ্যাংড়া ছেলে পেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসাবে জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মওলা। পাশের মকবুল বুড়া একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যা রাত ছিল বেশি শুনশান। রহিম মওলা গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে, গুনে গুনে 3টা টোকার শব্দ। আর তাতে রহিম মওলা জেগে ওঠে, কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ। দেখেই ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মওলা। জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার আবিষ্কার করে রহিম মওলা নিজেকে। চারিদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করেছিল ওর সাঙ্গ পাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে। চিৎকার করে বিশ্রী কিছু গালাগাল দিল, কিন্তু এর চারিদিকে 4টা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে। এবং একটু পরেই চারিদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সে মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মওলা। এমন সময় মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আছে সুলেখা। দেখে ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, কি রে, আমার চিনতে পারছোস? আমি সুলেখা। এই যে দেখ আমার মাথা, এখনো কাটা। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে এক টানে খুলে রহিম মওলার সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম মওলা। 2 হাত দিয়ে পেট চেপে এক পোস্ত বমি করে রহিম মওলা বলল, আমাকে ছেড়ে দাও। সুলেখা বলল, সেদিন কি আমাকে ছেড়েছিলি তোরা 2 ভাই? আমি কত করে বলেছিলাম, ছেড়ে দে ছেড়ে দে, তোরা আমায় ছোট ভাই লাগিস, নিজের বোন মনে করে ছেড়ে দে। কই, সেদিন তো ছাড়িস নাই। আমাকে 2 জন মিলে নষ্ট করলি,
তারপর আমাকে যাতে কেউ না চিনতে পারে। তুই মওলার বাচ্চা, আমার মাথা কেটে ফেললি। আমার সবুজ মিয়াকে কত মারলি তোরা। কই সেদিন মনে ছিল না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদে ফেলল। রহিম বলল, আফা, ভুল হয়ে গেছে আফা, তুই আমারে একেবারের মতো মাফ করে দে, তুই আমারে একবারের মতো মাফ করে দে আফা। আমি কইতেছি আমি এর প্রায়শ্চিত্ত করে নেব। এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মওলা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসলো সুলেখা। সামনে ভওয়ার তো রহিম মওলা। তারপর রহিমের ধর এক টানে ছিঁড়ে ফেলল তার মাথাটা। গল গল করে রক্ত পড়ছিল সেই মাথা কাটা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া। সপ্তাহ খানেক ধরে এইভাবেই তার ঘুম ভাঙে। মওলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয়, তারপর খাওয়া দেয়। তার কিছু খায় কিছু খায় না। তারপর শুরু হয় মার। আজকে তাই জেগে ও চোখ বন্ধ করে রেখেছিল সে, কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসলো সবুজ। শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নেই, কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে তার। সে বলল, সুলেখা তুই? আমি মইরা গিয়েছিলাম, আজকে আমার মুক্তি হইতেছে, তাই শেষবারের মতো তোমারে দেখতে এলাম। বলেই কেঁদে ফেলল সুলেখা। আমার বিশ্বাস হইতেছে না রে, তুই কেমনে মরলি রে? চোখ বড় বড় করে সবুজ মিয়া বলল, এত শুনে কোনো লাভ নাই মাস্টার, তুমি আস্তে আস্তে ওঠো। নাও, আমি তোমারে শেষবারের মতো খেয়ে দিতেছি 2টা ভাত। বলে পাশে রাখা থালা থেকে ভাত খেয়ে দিল সুলেখা সবুজকে। সবুজ নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে পারে না। ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো। খাওয়ার শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কয়দিন পর সুন্দর দেখে একটা নিকা করো, আমাকে ভুলে যেও মাস্টার। বলেই পা বাড়ালো সুলেখা। এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এখনো জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার। দৌড় দেয় দরজার দিকে। দরজা খোলাই ছিল। খুলে দেখে ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠে গেছে। আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা। কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পিছন পিছন, কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানায়, সেই কবরের দিকে।